হ্যালো এভরিওয়ান, আমি শুভদীপ। মাই পকেট ডায়েরির নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা বেরিয়ে পড়েছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। শান্তিনিকেতনে পৌঁছে প্রথমে কঙ্কালীতলা শক্তিপীঠ এবং তারপর আরও কয়েকটি দ্রষ্টব্য স্থান। চলুন তাহলে শুরু করা যাক। আজ 13ই ডিসেম্বর, শনিবার, সময় সকাল 8টা। আজ দিনটা আমাদের কাছে খুব স্পেশাল, কারণ আজ আমাদের বিবাহবার্ষিকী। সেই উপলক্ষেই প্ল্যান করা হয়েছে একটি রোড ট্রিপের। সকাল সকাল বেরিয়ে দিনের দিন ফিরে আসা যাবে, এরকম ট্যুরিস্ট স্পটের কথা চিন্তা করলেই প্রথমেই মাথায় আসে শান্তিনিকেতনের কথা। শান্তিনিকেতনের সঙ্গে আপামর বাঙালির চিরন্তন সখ্যতা, আর তাই সকাল সকাল রেডি হয়ে 8টার সময় আমরা বেরিয়ে পড়েছি আজকের গন্তব্যে। নাগেরবাজার থেকে ডিস্টেন্স আনুমানিক 165 কিলোমিটার। ওয়েদারও আজকে বেশ আরামদায়ক। এয়ারপোর্ট পেরিয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে হয়ে এসে পৌঁছেছি নিবেদিতা সেতুতে। একটু আগেই পার করে এলাম দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দির। নিবেদিতা সেতুতে আজকে প্রথম টোল ট্যাক্স, অ্যামাউন্ট 65 টাকা। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে এগিয়ে যেতে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম ডানকুনি। টোল বাবদ 110 টাকা পেমেন্ট করে আমাদের প্রথম স্টপ শক্তিগড়ের উদ্দেশ্যে আমরা এগিয়ে চলেছি। সকাল সকাল রৌদ্রোজ্জ্বল দিন হলেও শীতের তীব্রতা বেশ ভালোই ফিল করা যাচ্ছে। খানিকক্ষণের মধ্যে এসে পৌঁছলাম পালশিট। এখানে টোল বাবদ পেমেন্ট করতে হলো 105 টাকা। পালশিট থেকে শক্তিগড়ের দূরত্ব 15 কিলোমিটার, সময় লাগবে আনুমানিক 20 মিনিট। হাইওয়েতে জ্যাম থাকায় ব্রিজের তলা দিয়ে ডাউনের দিকে ছোট গাড়িগুলিকে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে। অবশেষে পৌঁছে গেলাম শক্তিগড়ে। এবার ব্রেকফাস্ট সেরে নেওয়ার পালা। নাগেরবাজার থেকে শক্তিগড় ঢুকতে সময় লাগলো 1.5 ঘন্টা মতন। গাড়ি পার্ক করে ঢুকে পড়লাম আদি কৌশিক ঘোষের দোকানে। এদিকে আসলে এই দোকান থেকেই আমরা ব্রেকফাস্ট করি। সকালে সিঙ্গারা, কচুরি, সঙ্গে ইডলি, ধোসা সবই অ্যাভেলেবেল এখানে। তবে আমরা নিয়েছি অল টাইম ফেভারিট কচুরি তরকারি। আমাদের এয়ারপোর্ট এলাকার তুলনায় এখানে ঠান্ডা অনেকটাই বেশি। ওই দূরে দেখা যাচ্ছে ট্রেন লাইন। সময় সকাল 10:15। ব্রেকফাস্ট সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম। কিছু দূর এগিয়ে গুসকরা মোড় হয়ে ডান দিকে টার্ন নিতেই বর্ধমানে 108 শিব মন্দির দেখা গেল। সেখানে প্রণাম সেরে এগিয়ে চললাম গন্তব্যের দিকে। সামনে একটা লেভেল ক্রসিং অতিক্রম করে কিছু দূর যেতেই দুপাশে শুধু সবুজ আর সবুজ। এখন সময় বেলা 12:15। পৌঁছে গেছি শান্তিনিকেতনের স্টেশন রোডে। দোকান, বাজার আর মানুষজনের ব্যস্ততা পেরিয়ে আরও কিছু দূর যাওয়ার পরে পৌঁছলাম কঙ্কালীতলা মন্দিরের গেটে। সামনেই রয়েছে সুবিশাল পার্কিং এরিয়া। চার্জ প্রতি ঘন্টায় 20 টাকা। কঙ্কালীতলা মন্দিরে প্রবেশের আগেই রয়েছে একটি শিব মন্দির। ভক্তরা মহাদেবের উদ্দেশ্যে পুজো নিবেদন করছেন একে একে। মন্দিরের সামনেই রয়েছে প্রশস্ত পার্কিং এরিয়া। মন্দির চত্বরটি খুব সুন্দর করে সাজানো।
মন্দিরের গায়ে আঁকা রয়েছে বিভিন্ন দেবদেবীর প্রতিকৃতি। শক্তিপীঠগুলিতে সাধারণত দেবীর সঙ্গে ভৈরব রূপে মহাদেবের উপস্থিতি থাকে। এখানে মহাদেব রুরু ভৈরব নামে পূজিত হন। দেবী ও শিবের এই যুগল উপস্থিতি স্থান মাহাত্ম্যকে অনেক গুণে বাড়িয়ে তুলেছে। মহাশিবরাত্রি উপলক্ষে এখানে বিশেষ পূজা ও ভক্ত সমাগম হয়। অবশেষে এসে পৌঁছেছি কঙ্কালীতলা মন্দিরে। কোপাই নদীর তীরে অবস্থিত এই কঙ্কালীতলা মন্দির পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন ও পবিত্র শক্তিপীঠ। এই মন্দির 51টি শক্তিপীঠের একটি হিসেবে স্বীকৃত। শান্তিনিকেতনের সাংস্কৃতিক আবহ ও গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে অবস্থিত এই তীর্থস্থান আধ্যাত্মিকতা ও লোক সংস্কৃতির এক অনন্য মিলন ক্ষেত্র। কঙ্কালীতলা মন্দিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল এই পবিত্র কুণ্ড বা জলাশয়। পুরাণ মতে রাজা দক্ষের যজ্ঞে স্বামী শিবের অপমান সহ্য করতে না পেরে সতী আত্মাহুতি দেন। শোকে উন্মত্ত শিব সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করলে সৃষ্টির ভারসাম্যর স্বার্থে ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহখণ্ড ছিন্ন বিচ্ছিন্ন করেন। সেই থেকেই সৃষ্টি হয় এক একটি শক্তিপীঠ। পুরাণ মতে এই কুণ্ডেই দেবী সতীর কাঁখাল বা কোমর পতিত হয়েছিল এবং সেই থেকেই এই স্থানের নামকরণ হয় কঙ্কালীতলা। এই শক্তিপীঠ 51 পীঠের শেষতম শক্তিপীঠ। ভক্তরা কুণ্ডের এই পবিত্র জলকে আশীর্বাদী রূপে গ্রহণ করেন, কুণ্ডকে প্রদক্ষিণ করেন এবং মনোবাঞ্ছা পূরণের জন্য প্রার্থনা করেন। এই মন্দিরে অধিষ্ঠাত্রী দেবী দেবগর্ভা নামে পরিচিত। মন্দিরের গর্ভগৃহে প্রচলিত কোনো মূর্তি নেই, বরং দেবী কালী রূপে পূজিত হন সিংহাসনে রাখা একটি ছবি। কঙ্কালীতলা মন্দিরের এই চত্বর বিশেষভাবে প্রাণবন্ত হয়ে ওঠে চৈত্র সংক্রান্তি উপলক্ষে। এই সময় এখানে বহুদিন ব্যাপী মেলা বসে, যেখানে বহু ভক্তবৃন্দ ও পর্যটকদের সমাগম ঘটে। এছাড়াও লোকসঙ্গীত, কীর্তন, স্থানীয় হস্তশিল্প ও খাবারের দোকান সংলগ্ন এলাকা মুখরিত করে তোলে। মন্দির চত্বরের মধ্যেই রয়েছে স্থানীয় হস্তশিল্পের বিপুল সম্ভার। হাতে আঁকা ছবি, মাটির গয়না, ডোকরার কাজ, শাড়ি, জামাকাপড় ইত্যাদি সব কিছুই মেলে এখানে। এর সঙ্গেই রয়েছে এখানকার বিখ্যাত বাউল গান। মন্দির চত্বরের বিভিন্ন জায়গায় এই বাউলরা লোকসঙ্গীতকে অবলম্বন করে তাদের জীবিকা নির্বাহ করেন। বাউল গানের পাশাপাশি এখানে দেখলাম স্থানীয় মহিলাদের নৃত্য পরিবেশন ও সেখানে প্রচুর উৎসাহী মানুষের ভিড়। সব মিলিয়ে শীতের দুপুরের পরিবেশটা বড্ড সুন্দর হয়ে উঠেছিল। মন্দির চত্বর থেকে বেরিয়ে এসেই সামনেই রয়েছে অসংখ্য পুজো সামগ্রীর দোকান, পাশাপাশি রয়েছে খাবার ও অসংখ্য হস্তশিল্পের দোকানও।
এখন সময় দুপুর 2টো। মন্দির থেকে বেরিয়ে কিছু দূর এগিয়ে এসে ঢুকে পড়লাম একটি রেস্টুরেন্টে। লাঞ্চে ছিল বাটার নান, মিক্সড ভেজ আর মেয়ের ফেভারিট ফ্রেঞ্চ ফ্রাইস। দুপুর 3:30 নাগাদ যাত্রা শুরু করলাম আমাদের নেক্সট স্পট সৃজনী শিল্পগ্রামের উদ্দেশ্যে। শান্তিনিকেতনে এসে সোনাঝুরির হাটে তো প্রত্যেকবারই যাই, এবার না হয় সৃজনী শিল্পগ্রামটা এক্সপ্লোর করা যাক। আজকের জন্য তাহলে এটুকুই। শীঘ্রই ফেরত আসছি সৃজনী শিল্পগ্রামের ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। হ্যালো এভরিওয়ান, আমি শুভদীপ। মাই পকেট ডায়েরির নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন আমাদের শান্তিনিকেতন ভ্রমণের দ্বিতীয় পর্ব। গত পর্বে আপনারা দেখেছিলেন কঙ্কালীতলা শক্তিপীঠ ও তৎসংলগ্ন কয়েকটি বিশেষ উল্লেখযোগ্য স্থান। আজকের শুরু সেখান থেকেই। চলুন তাহলে শুরু করা যাক। এখন সময় বিকেল 3:30। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়েছি সৃজনী শিল্পগ্রামের উদ্দেশ্যে। কঙ্কালীতলা মন্দির থেকে দূরত্ব মোটামুটি 10 কিলোমিটার। সময় লাগবে আনুমানিক আধ ঘন্টা। অবশেষে পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। শান্তিনিকেতনের প্রাকৃতিক সৌন্দর্য, শিল্প ও সংস্কৃতির ধারাকে আরও সমৃদ্ধ করেছে এই সৃজনী শিল্পগ্রাম। এটি মূলত একটি বিশাল হস্তশিল্প ও সাংস্কৃতিক কমপ্লেক্স, যেখানে ভারতের বিভিন্ন রাজ্যের লোকশিল্প, হস্তশিল্প ও গ্রামীণ সংস্কৃতির পরিচয় একসঙ্গে পাওয়া যায়। বিভিন্ন আঞ্চলিক শিল্পকর্ম ছাড়াও এখানে রয়েছেন স্থানীয় বাউল শিল্পীরা। সৃজনী শিল্পগ্রাম প্রতিষ্ঠিত হয় ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং এটি পরিচালনা করেন EZCC বা ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার। এর মূল উদ্দেশ্য ছিল গ্রামীণ শিল্পী ও কারিগরদের জন্য একটি স্থায়ী প্ল্যাটফর্ম তৈরি করা, যাতে তারা তাদের শিল্পকর্ম প্রদর্শন ও বিক্রি করতে পারেন এবং একই সঙ্গে যাতে দর্শকরা ভারতের বহুমুখী সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারেন। শিল্পগ্রামটি চারিপাশে ছড়িয়ে রয়েছে হস্তশিল্পের বিবিধ নিদর্শন। কিছু দূর এগোতেই আবার চোখে পড়ল স্থানীয় মহিলাদের নৃত্য পরিবেশনা, ঠিক যেমন আমরা দেখে থাকি সোনাঝুরির হাটে। সৃজনী শিল্পগ্রামের অন্যতম আকর্ষণ হল এখানে থাকা অসংখ্য হস্তশিল্পের দোকান। পশ্চিমবঙ্গের ডোকরা, বাটিক, কাঁথা স্টিচ, টেরাকোটা, শোলা ও কাঠের কাজ থেকে শুরু করে রাজস্থান, গুজরাট, উড়িষ্যা ও উত্তর পূর্ব ভারতের নানান হস্তশিল্প এখানে কিনতে পাওয়া যায়। এখানে যেমন রয়েছে ঘর সাজানোর জিনিসপত্র, বেতের টুল, চেয়ার, রকমারি শাড়ি ও স্থানীয় মাটির গয়নার সম্ভার, ঠিক তেমনই পাওয়া যাচ্ছে বাচ্চাদের জন্য খেলনা,
সঙ্গে রয়েছে রকমারি কোটেশন লেখা টি শার্ট, ব্যাগ, আরও কত কি। মাঝে মধ্যে রয়েছে চা বা স্ন্যাক্সের জন্য দোকানও। সৃজনী শিল্পগ্রাম শুধু হস্তশিল্পের পীঠস্থানই নয়, বরং বাংলার লোক সংস্কৃতির এক জীবন্ত মঞ্চ। এখানে প্রায়ই দেখা যায় বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্প বহুরূপী। এখানে ঘুরতে ঘুরতে আমরা পেয়ে গেলাম এমনই একজনকে। এই লোকশিল্পীরা বিভিন্ন দেবদেবী, পৌরাণিক চরিত্র সেজে অভিনয় করে তাদের জীবিকা নির্বাহ করেন। তাদের পোশাক, মুখের রং ও ভঙ্গিমা এতটাই বাস্তবসম্মত হয় যে দর্শকদের কাছে সেই চরিত্রটি যেন জীবন্ত হয়ে ওঠে। এখানে আগত দর্শনার্থীরা তাদের সঙ্গে ছবি তোলেন, কথা বলেন এবং অনেক সময় স্বেচ্ছায় কিছু অর্থ দিয়ে শিল্পীদের উৎসাহিতও করেন। সৃজনী শিল্পগ্রামের এই দোকানগুলির বিশেষত্ব হল এগুলোর অধিকাংশই স্থানীয় শিল্পীদের দ্বারা পরিচালিত। অনেক সময় শিল্পীরা দোকানে বসেই তাদের কাজ করেন, ফলে পর্যটকরাও শিল্প সৃষ্টির প্রক্রিয়াটির সঙ্গে সামনে পরিচিত হন। এটি একদিকে যেমন একটি শিক্ষণীয় অভিজ্ঞতা, তেমনি অন্যদিকে শিল্পের সঙ্গে দর্শকের সরাসরি যোগাযোগ তৈরি করে। ঘুরতে ঘুরতে এবারে এসে পৌঁছেছি পুতুল ঘরের সামনে। এখানে রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানের, বিশেষত পুরুলিয়া ও বাঁকুড়ার শিল্পকর্মের প্রদর্শনী। পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচের সময় ব্যবহৃত সাজ পোশাক, পুতুল ও মুখোশ এখানে প্রদর্শিত হয়েছে। রয়েছে পৌরাণিক বিভিন্ন ছবি ও পটচিত্র। সমগ্র কমপ্লেক্সটি যেমন ওয়েল মেনটেন্ড, সেরকমটা এখানে চোখে পড়ল না। পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাবে শিল্পকর্মগুলির অনেকটাই তার সৌন্দর্য হারিয়েছে। শান্তিনিকেতনের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে বিস্তৃত এই শিল্পগ্রামটি কয়েক একর জায়গা জুড়ে গড়ে উঠেছে। এখানে প্রবেশ করলেই চোখে পড়ে লাল মাটির পথ, চারদিকে সবুজ গাছপালা এবং খোলা আকাশের নিচে সাজানো বিভিন্ন প্যাভিলিয়ন। এই প্যাভিলিয়নগুলি ভারতের বিভিন্ন রাজ্য যেমন পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, মণিপুর, আসাম প্রভৃতির ঐতিহ্যবাহী গ্রামীণ বাড়ির আদলে গড়ে তোলা হয়েছে। মূলত ছবি, পটচিত্র, মাটির পুতুল প্রভৃতি দিয়ে এই সমস্ত রাজ্যের সমাজ জীবনের এক পূর্ণ প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে। এখানে যেমন রয়েছে জগন্নাথ দেবের মন্দির, ঠিক তেমনই রয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তুলসী মঞ্চ ও আলপনায় সজ্জিত বাড়ির দেওয়াল। জায়গাগুলির রক্ষণাবেক্ষণও করা হয়েছে অত্যন্ত যত্ন সহকারে। এই শিল্পগ্রামে একটি মুক্তমঞ্চ বা সাংস্কৃতিক প্রাঙ্গণও রয়েছে। সেখানে প্রায়ই লোকসঙ্গীত, লোকনৃত্য এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।
এখন সময় বিকেল 5টা। সৃজনী শিল্পগ্রাম থেকে বেরিয়ে যাত্রা শুরু করেছি বাড়ির অভিমুখে। সারাটা দিন আজ খুব ভালো কাটলো। মেমোরেবল হয়ে থাকবে এই ট্রিপটা। আজকের জন্য তাহলে এটুকুই। খুব শীঘ্রই ফেরত আসছি নতুন কোনো ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।